আমার মেট্রো রেল। চট্টগ্রামের ক্যানেল তৈরিতে বিদেশ থেকে প্রকৌশলী আমি আমদানি রপ্তানি করতেই ব্যস্ত। সেখানে কিভাবে যাচ্ছে বলে দিলেন আছে যে আমি একটি কম্পিউটারের সামনে বলবো, কিন্তু দুঃখের বিষয় এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই কোর্স আমি শিখেছি বোর্ডে ম্যামের হাতে আঁকা কম্পিউটার দিয়ে এবং টাইপ শিখেছি আমার কলম দিয়ে। কোর্স আছে ভরি ভরি, কম্পিউটার শিখবে তাড়াতাড়ি, দিচ্ছি আমি ফাইল করে একেবারে উঠাটাসের মতো। তারা ঝিঁকুনাকু নাকুনা করে সাথে কোন গান দিয়ে এক করে কিছু রিলসটা ভাইরালে ভিউ কামাবে, সেই ব্যস্ততম দিন কাটাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ সহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মহু আক্তার। বিতর্ক চলছে। বিতর্কের বিষয়বস্তু দক্ষ জনশক্তি নয়, বরং উদ্যোক্তার অভাবে তথ্য প্রযুক্তি খাত পশ্চাৎপদ। কিছু যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আমি আমার পক্ষ সুস্পষ্ট করার জন্য কিছু খাতকে বিশ্লেষণ করে যাব। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত পিছিয়ে থাকার পেছনে বিভিন্ন আইটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংগঠন যেমন বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, এলআইসিটি, আইসিটি ডিভিশন এবং আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, তারা তথ্য প্রযুক্তির খাত বাংলাদেশে কেন পিছিয়ে আছে তাদের কিছু খাতসমূহ উল্লেখ করেছেন। সেগুলো হলো দক্ষ জনশক্তির ঘাটতি, কেউ উদ্যোগী নয় প্র্যাকটিক্যালের প্রতি, মানসম্পন্ন প্রশিক্ষণ ও কারিকুলামের অভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সীমাবদ্ধতা, সর্বশেষ গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগের অভাব। এবার চলে আসি আমার ক্ষেত্রসমূহের ব্যাখ্যায়। বেসিস ও এলআইসিটির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আইটি গ্র্যাজুয়েটদের একটি বড় অংশ বাস্তব কাজের জন্য প্রস্তুত নয়। অনেকেই কোডিং জানে, আবার অনেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ প্র্যাকটিক্যাল স্কিল প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুই জানে না। আমি আমার জীবনে একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি যখন টুটুতে এই একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন আমার একটি কোর্স ছিল কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। আমি বহু আশা প্রতীক্ষা নিয়ে ক্লাসরুমের সামনে বাইরে দাঁড়িয়েছিলাম যে আমি একটি কম্পিউটারের সামনে বলবো, কিন্তু দুঃখের বিষয় এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই কোর্স আমি শিখেছি বোর্ডে ম্যামের হাতে আঁকা কম্পিউটার দিয়ে এবং টাইপ শিখেছি আমার কলম দিয়ে। সত্যি এভাবেই আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিক্যাল স্কিল হচ্ছে উন্নত, এভাবেই তিনি বলে যাচ্ছেন দক্ষ জনশক্তি তৈরি হচ্ছেন। সত্যি প্রশ্ন থেকে যায়, আপনি বোর্ডে আঁকা কম্পিউটার এবং কলমে আঁকা টাইপরাইটারের মাধ্যমে তথ্য প্রযুক্তি ঠিক কতটা উন্নত করতে পেরেছেন? সত্যি আমার বোধগম্য হয় না। দেশে প্রায় 150টির মতো বিশ্ববিদ্যালয় আইটি বা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিগ্রি প্রদান করে থাকে। ইউজিসি 2023 প্রতিবেদন অনুযায়ী বলে এর মধ্যে মাত্র 20 থেকে 25টি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম আন্তর্জাতিক মানের বলে বিবেচিত, বাকিগুলো সিলেবাসই আউটডেটেড, যার সঙ্গে শিল্প খাতের কোনো মিলই নেই। তারা আপনার ভাষ্যমতে খাতায় মাদারবোর্ড চিনে এবং দক্ষ হয়ে উঠে নিজেকে পাস করা চিনেতে অকারি করছে। তারা আজকে দেখুন আমাদের রাষ্ট্রের অলিতে গলিতে যারা আইটি থেকে বের হয়ে আসছে তাদের সুসংগত স্লোগান কিছু আসে, কোর্স আছে ভরি ভরি, কম্পিউটার শিখবে তাড়াতাড়ি, দিচ্ছি আমি ফাইল করে একেবারে উঠাটাসের মতো। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে, দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের অভাবে ওয়ার্ল্ড ব্যাংক এবং বেসিসের মধ্যে তারা বলে প্রতি বছর প্রায় 20,000 আইটি গ্র্যাজুয়েট বের হয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দ্বিতীয় বক্তাকে বলছি, আপনি আপনার দক্ষতার অভাবে সঠিক যে ইনফরমেশনটা সেটা ঠিক সার্চ করে বের করতে পারেননি। আর কি বলবো, বলেছেন 30,000 আইসিটি গ্র্যাজুয়েট বের হলেও 30 থেকে 40% চাকরি পাওয়ার মতো দক্ষই নয়। বাকি শিক্ষার্থীর দক্ষতা আমরা এফডিতে বায়ো আর বছর শেষে ফ্ল্যাশ মুভে ম্যাশআপের গানে হারিয়ে যাচ্ছে। তারা ঝিঁকুনাকু নাকুনা করে সাথে কোন গান দিয়ে এক করে কিছু রিলসটা ভাইরালে ভিউ কামাবে, সেই ব্যস্ততম দিন কাটাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। চোখ খুলুন হে আমার ঘুমন্ত প্রতিপক্ষ, আপনি স্বপ্নে বিভোর হয়ে হাঁটতে হাঁটতে ইউএসএ চলে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না প্লেনে উঠলে আপনার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। এবার চলে আসছে তৃতীয় খাতে, গবেষণা বিনিয়োগে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইসিটি গবেষণার জন্য সরকারি বরাদ্দ খুবই কম। ইউজিসি গবেষণার বাজেটে যা মাত্র 5 থেকে 7%। অধিকাংশ গবেষণা হয় থিসিস পেপারে এবং বাণিজ্যিক বা উদ্ভাবনী গবেষণা খুবই কম। গবেষণার জন্য প্রয়োজনীয় ল্যাব নেই, ডেটা সেন্টার নেই বা হাই পারফরম্যান্স কম্পিউটিং সুবিধা নেই। অনেক জায়গায় এখনো পর্যন্ত এসব সুবিধা একেবারে ব্যয়বহুল, যার কারণে দক্ষ জনগোষ্ঠী সিংহভাগ পাড়ি জমাচ্ছে প্রবাসে। আমরা এখনো এমন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি যেখানে এই শতাব্দীর স্টুডেন্টরা গবেষণা বিষয়টির সাথে বাংলাদেশের কারিকুলাম মানতেই পারে না। তারা বলে বাংলাদেশে ভাত নেই। এই ভাতের অবস্থা একেবারে গ্রাফ করে দিয়েছে, সেখানে তথ্য লিখ না না লিখে বললে সব বোধগম্য নয় আমার, কারণ প্রয়োজনীয় তারা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেই, সফটওয়্যার বা ডেটাবেজের অ্যাক্সেস তাদের কাছে খুবই সীমিত। এবার চলে আসে পঞ্চম খাতে, বিশ্ববিদ্যালয়ের সাথে শিল্প খাতের সংযোগ একেবারে দুর্বল। বাইরের দেশে বিভিন্ন আইটি কোম্পানিগুলো বাংলাদেশের স্টুডেন্টদের ইন্টার্নশিপ বা প্রকল্প ভিত্তিক কোনো সহযোগিতা দিতে চান না, কারণ তারা জানান বাংলাদেশের শেখানো পাঠ্যক্রমের সাথে ইন্ডাস্ট্রির চাহিদার বিশাল গ্যাপ রয়েছে। এখনো পর্যন্ত আমাদের দেশের 9-10 স্টুডেন্টরা আইসিটি বইয়ের মাধ্যমে শেখে, এখনো বইয়ের মাধ্যমে শেখে, কোনো প্রযুক্তির মাধ্যমে নয়। সেখানে আপনি একটি দক্ষ জনশক্তি আছে বলে উল্লেখ করে যাচ্ছেন, যার ফলে তাদের হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস হয় না, তখন তারা কর্মসংস্থানের জন্য ঝুঁকে পড়ে ফ্রিল্যান্সিং, যা তথ্য খাতের একাংশের একটি প্রকারভেদ। বেসিস আমাদের আরো জানায় ইন্ডাস্ট্রিতে আসা স্টুডেন্টদের মধ্যে 70% কাজ শুরু করার পরে স্কিল ডেভেলপমেন্ট করে, অর্থাৎ তাদের শিক্ষা জীবন স্কিল ডেভেলপমেন্ট করার কোনো সুযোগ বা পরিবেশ আমাদের দেশ থেকে দেওয়া হচ্ছে না। চলে যাচ্ছি আরো উল্লেখ
উল্লেখযোগ্য গবেষণাপত্র লিখতে বা আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইংরেজি শিক্ষায়, যার মাধ্যমে তারা কমিউনিকেশন স্কিল বাড়াতে পারছে না, ক্রিটিক্যাল থিঙ্কিং আসতে পারছে না, টিম ওয়ার্কের ঘাটতিতে তাদের তথ্য প্রযুক্তি পিছিয়ে পড়ছে। এবার চলে আসছি প্রশ্নের উত্তরে। আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ দ্বিতীয় বক্তা বলে গেলেন বাংলাদেশে নাকি কয়েকটি আলোচনা সভা হয়েছে। বলুন তো সেই আলোচনা সভাটি